হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 8 থেকে প্রিকরসর্স অফ রোম্যান্টিক পোয়েট্রি, রোম্যান্টিক পোয়েট্রির যে সমস্ত প্রিকরসর্সরা রয়েছে, যারা রয়েছে তাদের নিয়ে কিন্তু আজকের ক্লাসটা আমি ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে। The precursors of romantic poetry were the poets who came before the romantic age and helped in shaping its ideas. দেখো রোম্যান্টিক পোয়েট্রি মানে রোম্যান্টিক এজের আগে বা রোম্যান্টিক এজ শুরু হওয়ার আগে এমন কিছু পোয়েটরা ছিলেন যারা কিন্তু এই রোম্যান্টিসিজমের যে কনসেপ্টটা বা আইডিয়াটাকে ডেভেলপমেন্ট করিয়েছিল। ঠিক আছে, তো ওই পোয়েটদেরকে কিন্তু প্রিকরসর্স অফ রোম্যান্টিক পোয়েট্রি বলা হয়, যারা মেনলি হচ্ছে এই রোম্যান্টিক এজটা শুরুর আগেই কিন্তু তাদের অ্যাপিয়ারেন্স হয়েছিল এবং তারা এই নতুন টাইপের যে আইডিয়াটা মানে রোম্যান্টিক আইডিয়া যেটা আছে সেটাকে কিন্তু হচ্ছে হেল্প করেছিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। They wrote during the late 18th century and showed early signs of romanticism in their works. রোম্যান্টিক এজ শুরু হওয়ার আগে লেট 18th সেঞ্চুরিতে, ঠিক আছে, লেট 18th সেঞ্চুরিতে রোম্যান্টিক এজটা শুরু হবে ভাব। সেই সময় কিন্তু এই সমস্ত পোয়েটরা এমন কিছু লেখা লিখেছিল বা তাদের লেখার মধ্যে কিন্তু এই রোম্যান্টিসিজমের সাইনগুলো ধরা পড়েছিল বলতে পারো। ঠিক আছে, মানে তাদের যে পোয়েট্রিগুলো তারা লিখেছিলেন সেই পোয়েট্রিগুলোতে রোম্যান্টিসিজমের কিছু ঝলক বা রিফ্লেকশন আমরা দেখতে পাই। ওই জন্য ওই পোয়েটদেরকে বলা হয় প্রিকরসর্স অফ রোম্যান্টিক পোয়েট্রি। দেখো কি বলেছে। ওয়ান ইম্পর্টেন্ট প্রিকরসর্স ওয়াজ থমাস গ্রে। থমাস গ্রে হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট প্রিকরসর্স অফ রোম্যান্টিক পোয়েট্রি। His poem Elegy written in a country churchyard, তোমরা তোমাদের সিলেবাসে পাবে। এই যে পোয়েমটা আছে, it focuses on common people, নেচার অ্যান্ড ডিপ ইমোশনস। দেখো রোম্যান্টিসিজম বা এটার যে কনসেপ্টটা সেখানে আমরা কি কি পাবো, সেখানে আমরা নেচার পাবো। রোম্যান্টিসিজমে কিন্তু আমরা নেচার পাবো, তারপর হচ্ছে আমরা হিউম্যান ফিলিংস পাবো, হিউম্যান ইমোশনস পাবো। এগুলোই কিন্তু মেন রোম্যান্টিসিজমের বলতে পারো যে সাইন। তো রোম্যান্টিক এজ তখনই আসেনি, বাট হচ্ছে তার আগেই কিছু পোয়েট কিন্তু ওই রোম্যান্টিসিজমের কনসেপ্টগুলোকে তাদের লেখার মধ্যে ট্রাই করতে শুরু করে। ঠিক তেমনই থমাস গ্রে যিনি আছেন, ইনিও কিন্তু তার লেখা একটি পোয়েম যার নাম হচ্ছে এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চইয়ার্ড, সেখানে কিন্তু তিনি ওই রোম্যান্টিসিজমের কিছু আইডিয়া বা কিছু কনসেপ্ট, যেখানে আমরা কমন পিপল মানে মানুষের যে ফিলিংস, তারপর হচ্ছে নেচার, ডিপ ইমোশনস, এগুলো কিন্তু সেই লেখাতে আমরা পাই। This was different from earlier poetry, which mostly talked about kings and aristocrats. এর আগে মানে রোম্যান্টিক এজ শুরুর আগে যে সমস্ত পোয়েমগুলো ছিল সেখানে মেনলি কিংদের ব্যাপারে, সোলজারদের ব্যাপারে বা অ্যারিস্টোক্রেটদের ব্যাপারে কিন্তু বলা হতো। তো এই সময়টাতে বলতে পারো যে এই যে ক্লাসিক্যাল যে থিম মানে যেখানে কিংদের ব্যাপারে, নোবেল ম্যান, তারপর হচ্ছে রয়্যাল প্যালেস, এই সমস্ত কিছুর বাইরে বেরিয়ে একটু অন্য রকমের চিন্তাভাবনা নিয়ে কিন্তু পোয়েটরা লিখতে শুরু করে। থমাস গ্রে তার লেখার মধ্যে কমন পিপল, হিউম্যান ফিলিংস, হিউম্যান ইমোশন এগুলো নিয়ে লিখতে শুরু করেছিল। তো যেটা হচ্ছে রোম্যান্টিসিজমের একটা মানে প্রথম ধাপ বলতে পারো। ঠিক আছে, আচ্ছা। নেক্সট দেখো আরো একজন হচ্ছে এরকম পোয়েটের ব্যাপারে বলবো যার নাম হচ্ছে উইলিয়াম কৌপার। উইলিয়াম কুপার আছেন, হি রোট অ্যাবাউট সিম্পল রুরাল লাইফ অ্যান্ড নেচার ইন আ ভেরি ন্যাচারাল অ্যান্ড ইমোশনাল ওয়ে। উইলিয়াম কুপারের হচ্ছে যে পোয়েমগুলো আছে সেখানে তিনি কিন্তু রুরাল লাইফ বা গ্রামীণ জীবনযাপন সম্পর্কে লিখেছেন, যে গ্রামের মানুষের হচ্ছে লাইফস্টাইল কেমন হয়, তারপর হচ্ছে মানে যে নেচার নিয়ে লিখেছেন। ঠিক আছে, প্লাস তিনি হচ্ছে মানে ভীষণ ন্যাচারালভাবে এবং ভীষণ ইমোশনাল ওয়েতে কিন্তু লিখেছেন। লেখার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কোনো বা অতিরিক্ত কোনো হচ্ছে দেখনদারি বা এক্সট্রা কিছু অ্যাড করেননি, ভীষণ ন্যাচারালভাবে জিনিসটাকে তিনি কিন্তু রেখেছেন।
His poetry avoided artificial language and focused on real human feelings. উইলিয়াম কুপারের লেখার মধ্যে কিন্তু আমরা আর্টিফিশিয়াল ব্যাপারটাকে পাবো না। তিনি তার লেখাকে খুব ন্যাচারালভাবে প্রেজেন্ট করতে পছন্দ করতেন। তার লেখার যে টোন বা ল্যাঙ্গুয়েজ ভীষণ ন্যাচারাল, ভীষণ হচ্ছে সিম্পল থাকতো, এবং সেখানে সিম্পল নেচার, রুরাল লাইফ এগুলো নিয়ে লেখা হতো। ঠিক আছে। রবার্ট বার্ন, রবার্ট বার্নস ওয়াজ অলসো অ্যান ইম্পর্টেন্ট প্রিকর্সার। রবার্ট বার্নের নামও কিন্তু এই লিস্টে রয়েছে। হি ইউজড সিম্পল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রোট অ্যাবাউট কমন পিপল, লাভ অ্যান্ড নেচার। দেখো এই সমস্ত কিছুই কিন্তু রোম্যান্টিসিজমের এক একটা ফিচার আছে, তাই না? তো রবার্ট বার্নও কিন্তু হচ্ছে তার পোয়েমের মধ্যে পিপল মানে কমন পিপলদের ব্যাপারে হচ্ছে আগে যেমন কিং, অ্যারিস্টোক্রেট ওদের ব্যাপারে শুধুমাত্র লেখা হতো, কিন্তু এই সময় মানে এই লেট 18th সেঞ্চুরিতে পোয়েটরা কিন্তু কমন পিপলদের লাইফস্টাইল, তারপর নেচার, লাভ, ফিলিংস, ইমোশন এগুলো নিয়ে লিখতে শুরু করেছিল। His poems show strong emotions and a deep connection with everyday life. তার পোয়েমের মধ্যে কিন্তু আমরা স্ট্রং ইমোশনস দেখতে পাই, যেটা হচ্ছে রোম্যান্টিসিজমেরই একটা ফিচার। আর কি সেখানে আমরা মানে মানে ডেইলি লাইফে সাথে আমরা কানেক্ট করতে পারি। ঠিক আছে। উইলিয়াম ব্লেক, উইলিয়াম ব্লেক ইজ অফেন called both a precursor and early romantic poet. উইলিয়াম ব্লেকও কিন্তু একজন হচ্ছে আর্লি রোম্যান্টিক পোয়েট। His works like Songs of Innocence and Experience express imagination, emotion and criticism of society. উইলিয়াম ব্লেকের দুটো পোয়েম কালেকশন আছে, যা একটার নাম হচ্ছে সংস অফ ইনোসেন্স আর একটা হচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্স। এই দুটো পোয়েম কালেকশনেই কিন্তু মানে এখানে যে পোয়েমগুলোর কথা বলা আছে এই পোয়েম কালেকশনের মধ্যে, সেখানে কিন্তু তার ইমাজিনেশন তিনি ভীষণ পরিমাণে এক্সপ্রেস করেছেন, হিউম্যান ইমোশন প্লাস তিনি সমাজকে ক্রিটিসাইজ করেও কিন্তু লিখেছেন। He believed in freedom and power of the human mind. তার লেখা পোয়েমের মধ্যে এটা আমরা দেখতে পাই যে তিনি কিন্তু ফ্রিডম বিষয়টাই খুব বেশি তিনি বিশ্বাস রাখতেন, যে ফ্রিডম খুব ইম্পর্টেন্ট, প্লাস হিউম্যান মাইন্ড বা মানুষের যে মনের কতটা ক্ষমতা, যেরকম ইমাজিনেশন পাওয়ার বলো বা মানুষ তার ইমোশনকে কাজে লাগিয়ে বা ইমাজিনেশনকে কাজে লাগিয়ে কিন্তু অনেক কিছুই করতে পারে, এটা তিনি বিশ্বাস করতেন। ঠিক আছে। তারপর দেখো লাস্টে কি বলেছে, দিস পোয়েটস মুভড অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রিক্ট রুলস অফ দ্য নিও ক্লাসিক্যাল এজ। দেখো নিও ক্লাসিক্যাল এজে যে লেখাগুলো লেখা হতো সেখানে কিন্তু স্ট্রিক্ট রুলস ফলো করতে হতো। তো এই যেই পোয়েটদের ব্যাপারে বললাম ওরা মেনলি এই পুরনো স্টাইলগুলোকে রিজেক্ট করে। ঠিক আছে। এই যেখানে এত কিছু মেনটেন করে এত রুলস ফলো করে লিখতে হতো, তারা ব্যাপারটাকে কিন্তু পুরোপুরি ইগনোর করে নতুন টাইপের হচ্ছে কিছু তারা আনে। ঠিক আছে। ইনস্টেড অফ ফোকাসিং অন রিজন অ্যান্ড অর্ডার, যেখানে একটা পার্টিকুলার রিজন বা অর্ডার মেনটেন করে ফলো করে লেখা হতো, সেটার বদলে তারা কি করলো, দে গেভ ইম্পর্টেন্স টু ইমোশন, ইমাজিনেশন অ্যান্ড নেচার। মানে ক্লাসিক্যাল যে এজ আছে, ক্লাসিক্যাল এজ বা নিও ক্লাসিক্যাল এজে সেখানে অর্ডার, রিজন, সেখানে হচ্ছে মানে এই সমস্ত ক্লাসিক্যাল ফিচার্সগুলো বা ক্লাসিক্যাল থিমগুলোকে বেস করে লেখা হতো। বাট এই পোয়েটরা কিন্তু তারা হচ্ছে ইমোশন, ইমাজিনেশন, নেচার এই বিষয়গুলোকে বেশি ইম্পর্টেন্স দেয় তাদের লেখার মধ্যে। মানে একদম দেখো পুরোপুরি ডিফারেন্ট। ঠিক আছে। দে অলসো শোড ইন্টারেস্ট ইন কমন পিপল rather than only the rich and powerful. ক্লাসিক্যাল এজে কিন্তু শুধুমাত্র রিচ যে পার্সন, মনে করো কোনো কিং হতে পারে, কোনো অ্যারিস্টোক্রেট হতে পারে, সেখানে ফোকাস করা হতো। বাট এই রোম্যান্টিক পোয়েটরা কিন্তু কমন পিপলদের ওপরে বেশি হচ্ছে ইন্টারেস্টটা রাখে। কমন পিপলদের লাইফস্টাইল, তাদের স্ট্রাগল, তাদের ইমোশন, তাদের ফিলিংস এগুলোকে নিয়ে কিন্তু তারা হচ্ছে বেশি করে লিখতো পোয়েমগুলোতে। In conclusion, the precursors of romantic poetry prepared the way for later romantic poets like Wordsworth and Coleridge. তো এই যে প্রিকর্সার্সরা ছিল যারা হচ্ছে রোম্যান্টিক পোয়েট্রি শুরু করেছিলেন, তারা কিন্তু মানে তা পরবর্তীকালে যে হচ্ছে রোম্যান্টিক পোয়েট্রা এসেছিল, যেরকম ওয়ার্ডসওয়ার্থ ছিল, কোলরিজ ছিল, এদের মানে পথটাকে অনেক বেশি হচ্ছে কি বলবো যে খুব ইজি করে দেয়। ঠিক আছে। দে চেঞ্জ দ্য স্টাইল অ্যান্ড থিমস অফ পোয়েট্রি, মেকিং ইট মোর পার্সোনাল, ইমোশনাল অ্যান্ড কানেক্টেড টু নেচার অ্যান্ড হিউম্যান লাইফ।
তারা পুরনো স্টাইল, পুরনো থিম, বিষয়টাকে পুরোপুরি চেঞ্জ করে দেয়। চেঞ্জ করে কিন্তু লেখাকে অনেক বেশি ইমোশনাল, অনেক বেশি পার্সোনাল এবং এমন করে যাতে নেচারের সাথে এবং হিউম্যান লাইফের সাথে রিডাররা কানেক্ট করতে পারে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে। এছাড়াও দেখো এখানে কিন্তু কোর্স ফিটাও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। তোমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে অলরেডি এবং হচ্ছে তোমাদের নোটসও কিন্তু দেওয়া চলছে। যারা ভাবছো তারা এর মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।